ওয়েলকাম টু টাইমসেল একাডেমি বন্ধুরা। আমি তোমাদের জিওগ্রাফি টিচার স্মৃতিলেখা আর একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আমি আগের দিন ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্টটা নিয়ে আজকে তোমাদের ক্লাস নেব। লাস্ট পার্টে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হলো দ্য পেনিনসুলার ইন্ডিয়া, দ্য কোস্টাল প্লেন্স অ্যান্ড দ্য আইল্যান্ডস অফ ইন্ডিয়া। তাহলে চলো শুরু করা যাক। দ্য পেনিনসুলার ইন্ডিয়া অর্থাৎ পেনিনসুলার কাকে বলে আমি তোমাদের আগে একটি ক্লাসে বুঝিয়েছিলাম যে হোয়াট ইজ আ পেনিনসুলার। যে স্থলভূমির 3 দিকে জল আর একদিকে স্থল থাকে সেই স্থলভূমিকে বা সেই ভূখণ্ডটাকে আমরা পেনিনসুলার বলে চিনি। তো ইন্ডিয়ার ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখব ইন্ডিয়ার 3 দিকে জলভাগ আর একদিকে স্থলভাগ, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে একটি পেনিনসুলার। তো দ্য পেনিনসুলার ইন্ডিয়া, দ্য অরিজিন অফ পেনিনসুলার ইন্ডিয়া। তো এই পেনিনসুলার যে জায়গাটা, ইন্ডিয়ার যে পেনিনসুলার জায়গাটা, সেটার অরিজিন কবে হয়েছে? দ্য অরিজিন অফ রক্স ইন পেনিনসুলার ইন্ডিয়া ইজ মোর দ্যান 3600 মিলিয়ন ইয়ার্স ওল্ড। অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার এই জায়গাটি 3600 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে, অর্থাৎ 3600 মিলিয়ন ইয়ার্স ওল্ড। ওকে, এবার আমরা চলে যাই দ্য ফিজিওগ্রাফিক রিজিয়নস, অর্থাৎ এই যে পেনিনসুলার রিজিয়নটা ইন্ডিয়ার, এই রিজিয়নটা কতগুলো ডিভিশনে বিভক্ত। আমরা যে পেনিনসুলার ইন্ডিয়া নিয়ে আলোচনা করব সেটিকে আমরা কতগুলো ডিভিশনস বা কতগুলো রিজিয়নসে ভাগ করতে পারি। দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ড ফার্স্ট ডিভিশন, সেকেন্ড হচ্ছে দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস, থার্ড দ্য ছোট নাগপুর প্ল্যাটু বা দ্য ছোট নাগপুর মালভূমি, দ্য মেঘালয়া মিকির আপল্যান্ডস। বন্ধুরা এই উচ্চারণটা একটু ভালোভাবে খেয়াল করবে, অনেকে এটাকে মিরিক বলে ভুল করে দেয়, কিন্তু এটা কিন্তু মিরিক নয়। দ্য মেঘালয়া অ্যান্ড মিকির আপল্যান্ডস অর্থাৎ হাইল্যান্ডস, দ্য নর্থ ডেকান, দ্য সাউথ ডেকান, দ্য ওয়েস্টার্ন ঘাটস অর সহ্যাদ্রি অ্যান্ড দ্য ইস্টার্ন ঘাটস। অর্থাৎ দ্য ফিজিওগ্রাফিক রিজিয়নস অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া টোটাল 8টা ডিভিশনসে বিভক্ত। আরেকবার আমি তোমাদের নামগুলো বলে দিই। দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস, দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস, দ্য ছোট নাগপুর প্ল্যাটু, দ্য মেঘালয়া মিকির আপল্যান্ডস, দ্য নর্থ ডেকান, দ্য সাউথ ডেকান, দ্য ওয়েস্টার্ন ঘাটস অর সহ্যাদ্রি, দ্য ইস্টার্ন ঘাটস। তো এবার প্রত্যেকটা ভাগগুলো আমরা তোমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাদের পড়াবো। তো ফার্স্ট ডিভিশনসে আমরা চলে যাই, সেটা হচ্ছে দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা কি? ইনক্লুডস দ্য আরাভাল্লিস, মালভা প্ল্যাটু অ্যান্ড দ্য ভিন্ধ্যান রেঞ্জ। অর্থাৎ দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডসে কী কী জায়গা পড়ে? সেটা হচ্ছে দ্য আরাভাল্লি রেঞ্জ, অর্থাৎ আরাভাল্লি রেঞ্জ, মালভা প্ল্যাটু অ্যান্ড দ্য ভিন্ধ্যান রেঞ্জ। অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলছি দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস। সেকেন্ডে কি আছে? দ্য আরাভাল্লি। এবার আমরা আরাভাল্লির মধ্যে কি কি পড়ে, কোন কোন জায়গাগুলো, এবার আমরা এটা দেখছি। The Aravalli runs from the northeast to southwest, covers 800 kilometer between Delhi to Palanpur, Gujarat. অর্থাৎ আরাভাল্লি রেঞ্জটা নর্থ ইস্ট থেকে শুরু করে এর ঢালটা চলে আসছে সাউথ ওয়েস্ট পর্যন্ত, এরকমভাবে নর্থ ইস্ট থেকে উত্তর পূর্ব থেকে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিমে। কভার্স, টোটাল এরিয়া কত এটার? 800 কিলোমিটার, কভার্স 800 কিলোমিটার, অ্যান্ড বিটুইন দিল্লি টু পালানপুর, গুজরাট। দিল্লি থেকে পালানপুর অবধি এর বিস্তার। এরপরে হচ্ছে দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস, দ্য ভিন্ধ্যান রেঞ্জ ফ্রম জোবট গুজরাটের অ্যান্ড দ্য চিত্তরগড় রাজস্থানে টু সাসারাম ইন বিহার। তো এই দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস এই ডিভিশনসটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? ভিন্ধ্যান রেঞ্জ থেকে শুরু করে গুজরাটের জোবট অ্যান্ড চিত্তরগড় রাজস্থানের আর বিহারের সাসারাম অবধি এই জায়গাগুলোতে কভার করছে দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস। কভার্স 1050 কিলোমিটার, টোটাল এরিয়া কতটা কভার করছে? 1050 কিলোমিটার। এলিভেশন অর্থাৎ এটার এলিভেশন উচ্চতা, কতটা উঁচুতে এটা অবস্থিত? 450 to 600 meter. Third point, the Bundelkhand Vindhyachan Plateau bounded by Yamuna north, Vindhyans
সাউথে, দ্য চম্বল নর্থ ওয়েস্টে, পান্না অজয়গড় রেঞ্জ সাউথ ইস্টে। অর্থাৎ একটু মন দিয়ে এটাকে শোনো। দ্য বুন্দেলখণ্ড অর্থাৎ বিন্ধ্যাঞ্চল যে প্ল্যাটুটা এর আন্ডারে, এটা কোন কোন বর্ডারে বাউন্ডেড বাই উইচ এরিয়াজ? নর্থে হচ্ছে যমুনার, সাউথে হচ্ছে বিন্ধ্যাঞ্চ, নর্থ ওয়েস্টে হচ্ছে চম্বল অ্যান্ড সাউথ ইস্টে হচ্ছে পান্না অজয়গড় রেঞ্জ। ফোর্থ পয়েন্ট কি? দ্য বিন্ধ্যাঞ্চল প্ল্যাটু ইনক্লুডস দ্য প্ল্যাটুস অফ সাতনা, মধ্যপ্রদেশের রেওয়া, ইউপির মির্জাপুর অ্যান্ড এলিভেশন হচ্ছে এটার 150 to 1200 মিটার। অর্থাৎ এটার আন্ডারে যে বিন্ধ্যাচল প্ল্যাটু, এটা কোন কোন জায়গায় ইনক্লুড করছে? সাতনা, মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চল, উত্তরপ্রদেশের মির্জাপুর, আর এটার এলিভেশন কতটা? 150 থেকে 1200 মিটার। তো এইটা গেল আমাদের দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস। এবার আমরা চলে যাই থার্ড ডিভিশনসে, যেটা হচ্ছে দ্য ছোট নাগপুর প্ল্যাটু বা ছোট নাগপুর মালভূমি। তো ছোট নাগপুর মালভূমির মধ্যে কোন কোন জায়গা ইনক্লুডেড? কভার্স ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ অন্ধ্রপ্রদেশ। আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি, ছোট নাগপুর প্ল্যাটু বা ছোট নাগপুর মালভূমির আন্ডারে কোন কোন জায়গা অন্তর্গত? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, নর্থ ইস্টার্ন পার্ট অফ অন্ধ্রপ্রদেশের, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নর্থ ইস্টার্ন পার্টটা, উত্তর পূর্ব দিকটা হচ্ছে ছোট নাগপুর মালভূমির মধ্যে। সেকেন্ড পয়েন্টটা কি? কম্পোস্ট অফ আর্কিয়ান গ্রানাইট অ্যান্ড গ্নেইস রক্স। এটার কি কি আছে? এখানে কি কি দেখা যায়? গ্রানাইট দেখা যায়, যেটা হচ্ছে আর্কিয়ান গ্রানাইট অ্যান্ড গ্নেইস রক্স দেখা যায়। ওকে, এটার জেনারেল এলিভেশন ছোট নাগপুর মালভূমির কতটা? অ্যাবাউট 1100 মিটার, মানে প্রায় 1100 মিটার হচ্ছে ছোট নাগপুর প্ল্যাটুর এলিভেশন। রিভার্স লাইক কি কি নদী দেখা যায় ছোট নাগপুর মালভূমিতে? বরাকর, দামোদর, সুবর্ণরেখা এক্সেট্রা। বরাকর, দামোদর, সুবর্ণরেখা ইত্যাদি নদী ছোট নাগপুর মালভূমিতে দেখা যায়। এর পরের ডিভিশনসটা কি বন্ধুরা? দ্য মেঘালয় প্ল্যাটু অ্যান্ড মিকির হিলস। মেঘালয় প্ল্যাটু অ্যান্ড মিকির হিলস। এবার আমরা চলে যাই পুরো ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। তো আমাদের এই পেনিনসুলার ইন্ডিয়ার ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোন স্থান পড়ছে? দ্য মেঘালয় প্ল্যাটু, মেঘালয় মালভূমি অ্যান্ড দ্য মিকির হিলস। এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? ফার্স্ট পয়েন্ট, কনসিস্ট গারো, খাসি, জয়ন্তী, আউটলাইন মিকির অ্যান্ড রেংমা হিলস বা রংমা হিলস। তো মেঘালয় প্ল্যাটু অ্যান্ড মিকির হিলসের আন্ডারে কী কী পড়ছে? গারো, খাসি, জয়ন্তী, আউটলাইন মিকির অ্যান্ড রেংমা হিলস। থার্ড পয়েন্ট কি কি? সেভারাল ফেজেস অফ ইরোশন অ্যান্ড সেডিমেন্টেশন। বন্ধুরা, এই যে মেঘালয় প্ল্যাটু অ্যান্ড মিকির হিলস, এখানে প্রচুর পরিমাণে ইরোশন হয় এবং সেডিমেন্টেশন দেখা যায়, অর্থাৎ সেডিমেন্ট এখানে জমা পড়ে। তো এখানে প্রচুর পরিমাণে ইরোশন অ্যান্ড সেডিমেন্টেশন হয়ে এই মেঘালয় প্ল্যাটু বা মিকির হিলস গঠিত হয়েছে। হাইয়েস্ট পিক, এই যে মিকির হিলস বা মেঘালয় প্ল্যাটুর হাইয়েস্ট পিক কি? দ্য শিলং পিক, 1823 meter in the Meghalaya Plateau and Norkek of the Garo Hills, যেটার উচ্চতা 1515 মিটার বা 1515 মিটার। তো আরেকবার আমি একটু রিপিট করে দিই, যেহেতু একটা মেঘালয় প্ল্যাটু অ্যান্ড মিকির হিলস, তাই এখানে দুটো আমরা হাইয়েস্ট পিক দেখতে পাই। কি কি? মেঘালয় প্ল্যাটুর অন্তর্গত দ্য শিলং পিক, যার হাইট হচ্ছে 1823 মিটার, আর নরকেক হিলস গারো হিলসের যার উচ্চতা হচ্ছে 1515 মিটার। ফোর্থ পয়েন্ট, চেরাপুঞ্জি রেকর্ডস দ্য হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড মৌসিনরামে অবস্থিত। অর্থাৎ এই যে আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, প্রায় রোজ যেখানে বৃষ্টি হয়, সেই জায়গাটির নাম কি? সেই জায়গাটির নাম হচ্ছে চেরাপুঞ্জি, মৌসিনরামের অন্তর্গত চেরাপুঞ্জি। তো বন্ধুরা, এই চেরাপুঞ্জি কিন্তু মেঘালয় প্ল্যাটু বা মিকির হিলসের অন্তর্গত একটি জায়গা, এটাকে কিন্তু মনে রাখবে।
আবার বলছি, এই চেরাপুঞ্জি রেকর্ডস দ্য হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড। মৌসিনরামের অন্তর্গত চেরাপুঞ্জি, যেটা মেঘালয় প্ল্যাটু বা মিকির হিলসের অন্তর্গত। এবার আমরা চলে যাই ফিফথ ডিভিশনসে, যেটা হলো দ্য নর্থ ডেকান মহারাষ্ট্র প্ল্যাটু। ফিফথ ডিভিশন কি? দ্য নর্থ ডেকান, যাকে আমরা বলি মহারাষ্ট্র প্ল্যাটু বা মহারাষ্ট্র মালভূমি। এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? ফার্স্ট ক্যারেক্টার, includes entire Maharashtra except the Konkan coast and the Sahyadri। তো নর্থ ডেকান বা মহারাষ্ট্র মালভূমি, মহারাষ্ট্র প্ল্যাটুর মধ্যে কোন জায়গা পড়ছে? এন্টায়ার মহারাষ্ট্র স্টেট, শুধু কোঙ্কন উপকূল আর সহ্যাদ্রি বাদ দিয়ে। আবার বলে দিচ্ছি, দ্য নর্থ ডেকান বা মহারাষ্ট্র প্ল্যাটু বা মহারাষ্ট্র মালভূমির মধ্যে এন্টায়ার মহারাষ্ট্র স্টেটটাই পড়ে, শুধুমাত্র কোঙ্কন কোস্ট অ্যান্ড সহ্যাদ্রিটা বাদ দিয়ে। এটা একটু মনে রাখবে। সেকেন্ড, হ্যাভিং ফল্ট 100 মিটার গিভিং রাইজ টু প্রেজেন্ট শোর লাইন অফ দ্য অ্যারাবিয়ান সি। যেহেতু প্ল্যাটু, এখানে ফল্ট থাকাটাই খুব স্বাভাবিক। আমরা যদি আমাদের নলেজে যাই বা আমরা যদি এটা আমরা পড়ে এসছি যে কোনো মালভূমি গঠিত হয়, তার মধ্যে একটা রিজন হচ্ছে ফল্টের জন্য। তো এখানে মহারাষ্ট্র প্ল্যাটুতে যে ফলটা দেখা যায় সেটা হচ্ছে 1000 মিটারের এই ফলটা দেখা যায়। আর তার ফলে কি হয়েছে? আরাবিয়ান সি যে শোর লাইন সেটা গঠিত হয়েছে। ওকে, থার্ড ক্যারেক্টারিস্টিক্স, ডিভাইডেড ইনটু দ্য মহানদী বেসিন, দ্য ছত্তিশগড় প্লেন, গারহাজ হিলস অ্যান্ড ডান্ডাকারা নেয়া। ওকে, তো কি এখানে কি ডিভিশনসে বিভক্ত? মহানদী বেসিন, দ্য ছত্তিশগড় প্লেন, গারজাত হিলস অ্যান্ড ডান্ডাকারণ্যা। ঠিক আছে, তো এই গেল আমাদের দ্য নর্থ ডেকান বা মহারাষ্ট্র প্ল্যাটু। এবার আমরা চলে যাই সিক্স ডিভিশনসে, দ্য সাউথ ডেকান। সিক্স ডিভিশনসে দ্য সাউথ ডেকান, আগেরটা ছিল দ্য নর্থ ডেকান, এবার আমরা আলোচনা করব দ্য সাউথ ডেকান নিয়ে। সাউথ ডেকানের মধ্যে কি অঞ্চল পড়ছে? কর্ণাটকা প্ল্যাটু, ইনক্লুডস কর্ণাটকা, সাউথ ওয়েস্ট, কন্নুর অ্যান্ড কোজিকোড ডিস্ট্রিক্টস অফ কেরালা। তাহলে আমরা যদি দ্য সাউথ ডেকানে চলে যাই, সেগুলো কতগুলোই প্ল্যাটুতে বিভক্ত। কি প্ল্যাটু? ফার্স্ট হচ্ছে দ্য কর্ণাটকা প্ল্যাটু, সেকেন্ড হচ্ছে দ্য তেলেঙ্গানা প্ল্যাটু, থার্ড হচ্ছে দ্য তামিলনাড়ু প্ল্যাটু। তো এই প্ল্যাটু কোন কোন অঞ্চল নিয়ে গঠিত এবার আমি তোমাদের বলে দেবো। তাহলে ফার্স্টেই চলে যাই আমরা কর্ণাটকা প্ল্যাটুতে। কর্ণাটকা প্ল্যাটু কোন কোন জায়গা নিয়ে গঠিত? নামেই বোঝা যাচ্ছে কর্ণাটকা স্টেট, কিন্তু কর্ণাটকা স্টেটের সম্পূর্ণটা নিয়ে কিন্তু গঠিত না। কর্ণাটকার সাউথ ওয়েস্ট পোর্শনটা নিয়ে পড়ছে কর্ণাটকা প্ল্যাটুর মধ্যে। আর কি? কন্নৌর অ্যান্ড কোজিকোড ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার কন্নৌর অ্যান্ড কোজিকোড ডিস্ট্রিক্ট পড়ছে এই কর্ণাটকা প্ল্যাটুর মধ্যে। সেকেন্ড হচ্ছে দ্য তেলেঙ্গানা প্ল্যাটু। তেলেঙ্গানা প্ল্যাটুর মধ্যে কোন কোন অঞ্চল পড়ছে? ধারওয়াড়, কুডাপ্পা ইত্যাদি। তো তেলেঙ্গানার মধ্যে কি পড়ছে? ধারওয়াড়, কুডাপ্পা। এখানে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন আছে, যেই তেলেঙ্গানা প্ল্যাটুর মধ্যেই কিন্তু তেলেঙ্গানার যে ক্যাপিটাল হায়দ্রাবাদ সিটি, দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা, এই তেলেঙ্গানা প্ল্যাটুর অন্তর্গত। আরেকবার বলে দিই, দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা হুইচ ইজ হায়দ্রাবাদ, এই তেলেঙ্গানা প্ল্যাটুর অন্তর্গত। ওকে, এবার আমরা চলে যাই থার্ড ক্যারেক্টারিস্টিক্সে, দ্য তামিলনাড়ু প্ল্যাটু বা দ্য সাউথ ডেকানের লাস্ট প্ল্যাটু হচ্ছে দ্য তামিলনাড়ু প্ল্যাটু অর দ্য তামিলনাড়ু আপল্যান্ডস। lies between South Sahyadri and Tamil Nadu coastal plains। তো দ্য তামিলনাড়ু আপল্যান্ডস কোন কোন এরিয়ার মধ্যে লাই করছে বা কোন কোন এরিয়ার মধ্যবর্তী অংশে পড়ছে? ই লাইজ বিটুইন সাউথ সহ্যাদ্রি, মানে সহ্যাদ্রির দক্ষিণ দিক থেকে তামিলনাড়ুর কোস্টাল প্লেন পর্যন্ত এরিয়াটা পড়ছে দ্য তামিলনাড়ু আপল্যান্ডসের মধ্যে। তাহলে আমরা কি দেখলাম? দ্য সাউথ ডেকানের তিনটে ভাগ, দ্য কর্ণাটকা প্ল্যাটু, দ্য তেলেঙ্গানা প্ল্যাটু অ্যান্ড দ্য তামিলনাড়ু আপল্যান্ডস। ওকে, এবার আমরা চলে যাই সেভেন্থ ডিভিশনে, যেটা হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাটস। সেভেন ডিভিশন হুইচ ইজ দ্য ওয়েস্টার্ন ঘাটস।
ওয়েস্টার্ন ঘাটসে এবার আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী দেখব। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো প্যারালাল টু দ্য ওয়েস্টার্ন কোস্ট ফর অ্যাবাউট 1600 কিলোমিটার, অর্থাৎ এটা টোটাল 1600 কিলোমিটার এরিয়া জুড়ে। আর এটা কার সাথে প্যারালাল? টু দ্য ওয়েস্টার্ন কোস্ট, অর্থাৎ আমাদের পশ্চিম উপকূলের সাথে ঠিক প্যারালালি দ্য ওয়েস্টার্ন ঘাটস অবস্থিত। আমরা যদি একটু ম্যাপে চলে যাই তাহলে আমরা এটা স্পষ্টভাবে আরও বুঝতে পারবো। এখানটা দিয়ে হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাটস, এই হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাটস। তো তোমরা ছবিটাতেই বুঝতে পারছো যে এই যে প্যারালালের কথাটা বলেছে, এই যে ওয়েস্টার্ন ঘাট এটা ঠিক আমাদের পশ্চিম কোস্ট বা ওয়েস্টার্ন কোস্টের সাথে প্যারালালি অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নর্থ সাউথ ডাইরেকশন ফ্রম দ্য মাউথ অফ দ্য তাপি রিভার টু কন্যাকুমারী। নর্থ সাউথ ডাইরেকশন অর্থাৎ এটি নর্থ থেকে সাউথ ডাইরেকশনে গিয়ে মাউথ অফ তাপি রিভারের মুখ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে তাপি রিভারের সাথে শুরু হয়ে এটি কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। দ্য গেরসোপ্পা বা যোগ ফলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যোগ ফলস ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। দ্য ওয়েস্টার্ন ঘাটসের অন্তর্গত যোগ ফলস বা দ্য গেরসোপ্পা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট ওয়াটারফল। এটা একটু মনোযোগ দিয়ে তোমরা নোট ডাউন করবে। ইম্পর্টেন্ট পিকস কি কি দ্য ওয়েস্টার্ন ঘাটসের? খুদের মুখ, পুষ্পগিরি, কালসুবাই, মহাবালেশ্বর এক্সেট্রা। আবার বলছি, দ্য ওয়েস্টার্ন ঘাটসের ইম্পর্টেন্ট পিকসগুলো কি কি? খুদের মুখ, পুষ্পগিরি, কালসুবাই অ্যান্ড মহাবালেশ্বর। ইম্পর্টেন্ট পাসেস, এখানে কতগুলো পাসেস রয়েছে যেগুলো একটা সিটি থেকে আরেকটা সিটিকে জয়েন করছে, ভীষণ ইম্পর্টেন্ট যোগাযোগ ব্যবস্থার জন্য। তো সেই ইম্পর্টেন্ট পাসেসগুলো আমরা ওয়েস্টার্ন ঘাটসের একটু দেখে নেব কি কি। আভোর ঘাটস, যেটা মুম্বাই অ্যান্ড পুনেকে কানেক্ট করছে। আবার বলছি, আভোর ঘাট যেটা মুম্বাই অ্যান্ড পুনেকে কানেক্ট করছে। গোরান ঘাটস, যেটা উদয়পুর, সিরোহি অ্যান্ড জালোরকে কানেক্ট করছে। গোরান ঘাটস, উদয়পুর, সিরোহি, জালোর, এগুলো একটু নোট ডাউন করে নিও বন্ধুরা। হলদি ঘাট রাজস্থান অ্যান্ড পালি ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে। তো ইম্পর্টেন্ট পাসেসগুলো আমি আবার বলে দিচ্ছি, এর কানেকশনগুলোও বলে দিচ্ছি। ফার্স্টটা হলো আভোর ঘাট, যেটা মুম্বাই অ্যান্ড পুনেকে কানেক্ট করছে। গোরান ঘাটস উদয়পুর, সিরোহি, জালোরকে কানেক্ট করছে। অ্যান্ড হলদি ঘাট যেটা রাজস্থান অ্যান্ড পালি ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে। ওকে, তো এই গেল আমাদের দ্য ওয়েস্টার্ন ঘাটস। এবার আমরা চলে যাই দ্য ইস্টার্ন ঘাটসে। আবার আমরা একটু ম্যাপে চলে যাই। এইটা ছিল দ্য ওয়েস্টার্ন ঘাটস, এবার এই দিকটা হচ্ছে আমাদের দ্য ইস্টার্ন ঘাটস। ওকে, ঠিক ওয়েস্টার্ন ঘাটসের ঠিক অপোজিট সাইডে হচ্ছে দ্য ইস্টার্ন ঘাটস। ইস্টার্ন বাউন্ডারি অফ দ্য ডেকান প্ল্যাটু, এর বাউন্ডারিটা কি? ইস্টার্ন বাউন্ডারি অফ দ্য ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটুর বাউন্ডারি। অ্যাভারেজ হাইট কি? 600 মিটার, অর্থাৎ দ্য ইস্টার্ন ঘাটসে যে অ্যাভারেজ হাইটটা কত? 600 মিটার। অ্যাভারেজ এলিভেশন কত? 1100 মিটার। হাইয়েস্ট পিক কি কি? আরোয়াকোন্ডা অন্ধ্রপ্রদেশে হচ্ছে হাইয়েস্ট পিক, একটা হাইয়েস্ট পিক, এটা হচ্ছে আরোয়াকোন্ডা অন্ধ্রপ্রদেশ। তো দ্য ইস্টার্ন ঘাটসের মধ্যে ইস্টার্ন ঘাটসের অন্তর্গত হাইয়েস্ট পিকের নাম কি? আরোয়াকোন্ডা অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, তো এই গেল আমাদের ডিভিশনস অফ পেনিনসুলার ইন্ডিয়া। ডিভিশনসগুলোর নাম আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। দ্য নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডস, দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডস, দ্য ছোটনাগপুর প্ল্যাটু, দ্য মেঘালয় অ্যান্ড মিকির আপল্যান্ডস, দ্য নর্থ ডেকান, দ্য সাউথ ডেকান, দ্য ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য ইস্টার্ন ঘাটস। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল পেনিনসুলার রিজিয়নস বা পেনিনসুলার ইন্ডিয়ার ডিভিশনস। এবার আমরা চলে যাই ইম্পর্টেন্স অফ পেনিনসুলার ইন্ডিয়া। আমরা পেনিনসুলার ইন্ডিয়ার ডিভিশনসগুলো নিয়ে আলোচনা করলাম এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আলোচনা করলাম।
এবার আমরা জানবো যে এই পেনিনসুলার ইন্ডিয়ার ইম্পর্টেন্সগুলো কী কী। ফার্স্ট ইম্পর্টেন্ট, রিচ ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক মিনারেলস। তোমরা জানো বন্ধুরা যে প্ল্যাটো রিজিয়ন মানেই সেখানে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যাবে, খনিজ পদার্থে ভরপুর থাকে আমাদের মালভূমি অঞ্চল। তো এই যে পেনিনসুলার ইন্ডিয়া, এখানে প্রচুর পরিমাণে মেটালিক অ্যান্ড নন মেটালিক ধাতব বা অধাতব খনিজ পদার্থ পাওয়া যায়। কভার্ড বাই রেগুর সয়েল, এখানে যে সয়েলটা পাওয়া যায় সেই সয়েলটার নাম কি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুর সয়েল। অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়া বা প্ল্যাটো রিজিয়নে যে সয়েলটা পাওয়া যায় সেই সয়েলের নাম হচ্ছে রেগুর সয়েল, এটা কিন্তু মনে রাখবে। সয়েলস আর দ্য বেসিস অফ রুরাল ইকোনমি, অবভিয়াস ব্যাপার, এখানের যে মাটি পেনিনসুলার ইন্ডিয়ার যে রেগুর সয়েল, এটা রুরাল এরিয়ার ইকোনমিতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এখান থেকে বিভিন্ন খনিজ পদার্থ পাওয়া যায় এবং কিছু কিছু জায়গায় এখানে ভালো চাষাবাদও হয়। অবভিয়াসলি সমভূমির মতো অত ভালো চাষাবাদ হবে না, কিন্তু তবুও এর ইকোনমি অনেকটা এই রেগুর সয়েলের উপর ডিপেন্ড করে। থার্ড, জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি, প্রচুর পরিমাণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই জায়গাটিতে হাইড্রো ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে জেনারেট হয়। ফিফথ, ফরেস্ট আর রিচ ইন মেডিসিনাল প্ল্যান্টস। তো পেনিনসুলার ইন্ডিয়া বা প্ল্যাটো রিজিয়ন্সে যে ফরেস্ট পাওয়া যায়, যে না অরণ্য অঞ্চল রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্ল্যান্টস পাওয়া যায়, ঔষধি গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যে এই ঔষধি গাছও কিন্তু এখানকার ইকোনমিতে খুব সাহায্য করে। তো এই গেল আমাদের ইম্পর্টেন্স অফ পেনিনসুলার প্ল্যাটো। এবার আমরা চলে যাই দ্য কোস্টাল প্লেন্সে, অর্থাৎ ইন্ডিয়ার কোস্টাল প্লেন্সে। কোস্টাল প্লেন্স মানে বন্ধুরা এই ব্ল্যাক দিয়ে যে জায়গাটা ইন্ডিকেট করা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার কোস্টাল প্লেন্স। ঠিক পেনিনসুলার ইন্ডিয়ার পাশেই রয়েছে দ্য কোস্টাল প্লেন্স। কি কি কোস্টাল প্লেন্স? আমরা এখানে কোস্টাল প্লেন্সকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গুজরাট কোস্টাল প্লেন্স, আরেকটা হচ্ছে দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্স, আর হচ্ছে দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স। অর্থাৎ ইন্ডিয়ার যে কোস্টাল প্লেন্সটা আমরা 3 ভাগে ভাগ করেছি। আবার বলে দিই কি, দ্য গুজরাট কোস্টাল প্লেন্স, দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্স অ্যান্ড দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স। এবার চলো আমরা এই ভাগগুলো, ডিভিশনসগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টেই আমরা দেখব দ্য গুজরাট কোস্টাল প্লেন্স, অর্থাৎ এই রিজিয়নটা। বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি এই রিজিয়নটা এবার আমরা নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে দ্য গুজরাট কোস্টাল প্লেন্স। কভার্স অলমোস্ট এন্টায়ার স্টেট অফ গুজরাট। তো দ্য গুজরাট কোস্টাল প্লেন্সে কিন্তু অলমোস্ট মানে প্রায় সমগ্র গুজরাট স্টেটটাই কিন্তু অন্তর্ভুক্ত। ফাউন্ড বাই অ্যালুভিয়াল ডিপোজিটস, কোন কোন নদীর? সবরমতী, মাহি, লুনি এক্সেট্রা। তো এই যে কোস্টাল প্লেন্স, যেহেতু প্লেন্স অবভিয়াসলি এটা ডিপোজিশনের মাধ্যমেই গঠিত হবে। কি ডিপোজিশনের মাধ্যমে? অ্যালুভিয়াল ডিপোজিশনের মাধ্যমে। এবং এই অ্যালুভিয়াল ডিপোজিশন কোন কোন নদীর দ্বারা হচ্ছে? সবরমতী, মাহি অ্যান্ড লুনি। মনে রাখবে আশা করি। কন্টেন্স গন্ডোয়ানা রক্স, কন্টেন্স গন্ডোয়ানা রক্স। ওকে, তো এখানে যে রক্স দেখা যায় বা পাথর দেখা যায় সেটি কোন? এই যে গন্ডোয়ানা রক্সের অন্তর্গত। ঠিক আছে। দ্য গালফ অফ কচ্ছ সেপারেটস রান অফ কচ্ছ ফ্রম কাঠিয়াবার পেনিনসুলা। এখানে কিন্তু একটা জিনিস ভীষণ ভালোভাবে বোঝার আছে বন্ধুরা। দ্য গালফ অফ কচ্ছ অ্যান্ড দ্য রান অফ কচ্ছ, অর্থাৎ কচ্ছের উপকূলবর্তী এরিয়া অ্যান্ড দ্য রান অফ কচ্ছ মরুভূমি অঞ্চলটা সেপারেট করেছে কে? সেটা হচ্ছে কাথিয়াবার পেনিনসুলা, বা কাথিয়াবার পেনিনসুলার দ্বারা দ্য গালফ অফ কচ্ছ অ্যান্ড রান অফ কচ্ছ সেপারেটেড হয়েছে। সল্ট মেক্স দ্য ল্যান্ড আনপ্রোডাক্টিভ।
এই যে দ্য রান অফ কচ্ছ, তোমরা যদি কেউ কচ্ছের রানে ঘুরতে গিয়ে থাকো তো তারা তো জানোই, আর যারা যাওনি বা যারা জানো না তাদের জন্য বলছি, রান অফ কচ্ছে কিন্তু যেটা পাওয়া যায় সেটার আসল উপাদানই হচ্ছে লবণ। প্রচুর পরিমাণে লবণ পাওয়া যায়। তো লবণ যেহেতু মিশ্রিত থাকে ওখানকার মাটিতে, তাই ওই জায়গাটিকে আনপ্রোডাক্টিভ করে তুলেছে। বোঝা গেল? যেহেতু লবণ মিশ্রিত মাটি ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে ওই এলাকাটি, সমগ্র এরিয়াটি আনপ্রোডাক্টিভ হয়ে পড়ে রয়েছে। তো এই গেল দ্য গুজরাট কোস্টাল প্লেন্সের অন্তর্গত ক্যারেক্টারিস্টিক্সগুলো। আবার বলে নিই একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো। কভার্স অলমোস্ট এন্টায়ার স্টেট অফ গুজরাট, formed by alluvial deposit by Sabarmati, Mahi and Luni river, contains Gondwana rocks. The Gulf of Kutch separates Run of Kutch from Kathiawar Peninsula. Salt makes land unproductive. এবার আমরা চলে যাই দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্সে, অর্থাৎ আমরা একটু ম্যাপে দেখি দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্স। আমি যখন তোমাদের লোকেশন বা পার্ট অফ ইন্ডিয়া ওটা পড়িয়েছিলাম তখন আমি কোস্টাল প্লেন্সগুলোর ভাগ বলেছিলাম। তো সেখানে থেকে দেখতে গেলে দেখা যাবে দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্সের অন্তর্গত কি কি জায়গা আছে, কঙ্কন কোস্ট অ্যান্ড মালাবার কোস্ট। তো এন্টায়ার এই জায়গাটাকে আমরা বলছি ওয়েস্ট কোস্টাল প্লেন্স। বোঝা গেল? তো দ্য ওয়েস্ট কোস্টাল প্লেন্সের অন্তর্গত কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? বিটুইন সহ্যাদ্রি অ্যান্ড আরেবিয়ান সি, অর্থাৎ এই যে ওয়েস্ট কোস্টাল প্লেন্সটা আরেবিয়ান সি অ্যান্ড সহ্যাদ্রির মধ্যবর্তী এরিয়ায় অবস্থিত। এর লং কতটা লম্বা? 1400 কিলোমিটার এর লং অ্যান্ড 10 to 80 কিলোমিটারের চওড়ায় ওয়াইড, অর্থাৎ 10 থেকে 80 কিলোমিটারের চওড়া এবং লম্বায় কতটা? 1400 কিলোমিটার লং। এবার আমরা চলে যাই এলিভেশন পার্টে। এলিভেশন অ্যাবাউট 150 মিটার, অর্থাৎ এর এলিভেশন কতটা সমুদ্রপৃষ্ঠ থেকে? 150 মিটার, 150 মিটার। এবার আমরা চলে যাই কনসিস্ট স্যান্ডি বিচেস, স্যান্ড ডিউনস, মাড ফ্ল্যাটস, লেগুনস, অ্যালুভিয়াল ট্র্যাক্ট। এটা যেহেতু একটি কোস্টাল এরিয়া বন্ধুরা, তাই এখানে প্রচুর পরিমাণে স্যান্ডি বিচেস দেখা যায়, স্যান্ড ডিউনস দেখা যায়, মাড ফ্ল্যাটস দেখা যায়, লেগুনস অ্যান্ড অ্যালুভিয়াল ট্র্যাক্ট। এগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। রিচ ইন ফসফেট, এখানে প্রচুর পরিমাণে ফসফেট পাওয়া যায় বা ফসফেট এখানে মিশে থাকে। অ্যান্ড হোমল্যান্ড অফ, এই পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর জেনারেল নলেজ। হোমল্যান্ড অফ ক্র্যাবস, ফ্রগস, বার্ডস লাইক কিংফিশার, ওটার্স, টার্টেল এক্সেট্রা। তো আমাদের ভারতের যে উপকূলবর্তী এরিয়ায় প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়, দ্য ওয়েস্টার্ন ঘাটস বা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স, দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স হচ্ছে হোমল্যান্ড অফ ক্র্যাবস। প্রচুর পরিমাণে এখানে ক্র্যাবস পাওয়া যায় এবং এই ক্র্যাবস নিয়ে এখানে একটি বিজনেস, প্রচুর পরিমাণে ভালো বিজনেস গড়ে উঠেছে। ইকোনমি অনেকটা এই ক্র্যাবসের উপরও এখানকার ডিপেন্ড করে। এবার আমরা চলে যাই দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্সে। আমরা একটু ম্যাপে গিয়ে বুঝে নিই দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স। এটা ছিল ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর এটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল প্লেন্স, যার অন্তর্গত কি কি পড়ছে? অন্ধ্র কোস্ট, উৎকল কোস্ট অ্যান্ড দ্য করমণ্ডল কোস্ট। ওকে, তো এই জায়গাটা জুড়ে রয়েছে দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স, যার আন্ডারে উৎকল কোস্ট, অন্ধ্র কোস্ট অ্যান্ড দ্য করমণ্ডল কোস্ট পড়ছে। এটা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? লাইজ বিটুইন দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। ওয়েস্টার্ন ঘাটস যেরকম সহ্যাদ্রি অ্যান্ড অ্যারাবিয়ান সির ঠিক মাঝখানে অন্তর্গত ছিল, ইস্টার্ন ঘাটস ঠিক তেমনভাবেই ইস্টার্ন কোস্টাল প্লেন্স ঠিক তেমনভাবে ইস্টার্ন ঘাটস অ্যান্ড বে অফ বেঙ্গলের মধ্যবর্তী এরিয়ায় অবস্থিত। আমরা একটু আবার ম্যাপে চলে যাই। এই যে ইস্টার্ন কোস্টাল প্লেন্সটা ইস্টার্ন ঘাটস অ্যান্ড বে অফ বেঙ্গলের ঠিক মধ্যবর্তী এরিয়ায় অবস্থিত। স্ট্রেচেস অ্যালং দ্য কোস্ট অফ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। কি কোন কোন রাজ্যের কোস্ট এখানে দেখা যায়? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। ফর্মড বাই অ্যালুভিয়াল সয়েল,
তো ইস্টার্ন কোস্টাল প্লেন্সে কি ধরনের মাটি দেখা যায়? অ্যালুভিয়াল সয়েল। কন্টেন্স লার্জেস্ট ডেল্টাস অফ দ্য ওয়ার্ল্ড। এই ইস্টার্ন কোস্টাল প্লেন্সেই কিন্তু পৃথিবীর লার্জেস্ট ডেল্টা দেখতে পাওয়া যায়। হ্যাভ ওয়েল ডিফাইন্ড বিচেস, খুব সুন্দর সুন্দর বিচ বা খুব সুগঠিত বিচ এখানে গড়ে উঠেছে। অ্যান্ড চিল্কা, এটা কিন্তু একটি জেনারেল নলেজের কোয়েশ্চেন বন্ধুরা, ভালো করে ফলো করো। চিল্কা দ্য বিগেস্ট লেক এখানে অবস্থিত, অর্থাৎ ইস্টার্ন কোস্টাল প্লেন্সে অবস্থিত হচ্ছে দ্য বিগেস্ট লেক চিল্কা, ওড়িশায়। তো এই গেল দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন্স। এবার আমরা চলে যাব দ্য ইন্ডিয়ান আইল্যান্ডসে। এই চলে গেল আমাদের দ্য কোস্টাল প্লেন্স। এবার আমরা যাব লাস্ট পার্ট অফ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান আইল্যান্ডস। তো ইন্ডিয়ায় টোটাল কটা আইল্যান্ড দেখা যায়? ইন্ডিয়া হ্যাজ 615 আইল্যান্ডস। তো ইন্ডিয়ার ইন্ডিয়ার অন্তর্ভুক্ত টোটাল আইল্যান্ডের সংখ্যা হলো 615টি। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট জিকের কোয়েশ্চেন, তোমরা একটু ভালোভাবে নোট ডাউন করে রাখো। ফার্স্ট আইল্যান্ডস অফ বে অফ বেঙ্গল। আমরা এই আইল্যান্ডগুলোকেও আমরা তিনটি ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে দ্য আইল্যান্ড অফ বে অফ বেঙ্গল, দ্য অ্যারাবিয়ান সি আইল্যান্ডস অ্যান্ড দ্য অফশোর আইল্যান্ডস। ওকে, তো ফার্স্ট আমরা আলোচনা করছি দ্য আইল্যান্ডস অফ বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে অবস্থিত আইল্যান্ডসকে নিয়ে, অর্থাৎ ভারতের অন্তর্গত বঙ্গোপসাগরে অন্তর্গত দ্বীপসমূহ নিয়ে। মেন আইল্যান্ডস আর আন্দামান অ্যান্ড নিকোবর। খুব স্বাভাবিক, বে অফ বেঙ্গলের উপর অবস্থিত দ্বীপসমূহ বলতেই আমরা আইল্যান্ড নিকোবর, আন্দামান আর নিকোবর কি বুঝি। সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ আন্দামান আর নিকোবর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। এটা কিন্তু জিকের খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, ভালো করে নোট ডাউন করে রাখো। শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম মেইনল্যান্ড ইজ 2000 কিলোমিটার, অর্থাৎ ইন্ডিয়ার যে মূল ভূখণ্ড সেটির থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শর্টেস্ট ডিস্টেন্স কতটা, সব থেকে কম দূরত্ব, তার বাপ কতটা, সেটা হচ্ছে 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার। দ্য এক্সট্রিম পয়েন্টস ইজ ইন্দিরা পয়েন্ট, যেটা আমাদের ভারতেরও এক্সট্রিম পয়েন্ট ধরা হয় যদি আমরা অল টোটাল ভারতকে ধরি, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড এবং ভারতের দ্বীপসমূহ নিয়ে যদি আমরা এক্সট্রিম পয়েন্ট ধরি, তাহলে ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত। এখানকার ওয়েদার কিরকম, ক্লাইমেট কিরকম? ওয়ার্ম ট্রপিক্যাল ক্লাইমেট, অর্থাৎ এখানে প্রচুর গরম বেশি, ওয়ার্ম ট্রপিক্যাল ক্লাইমেট। অ্যাভারেজ টেম্পারেচার ইজ 25 ডিগ্রি, এটা হচ্ছে আন্দামান আর নিকোবরের অ্যাভারেজ টেম্পারেচার। মনসুন সিজন কি? মনসুন সিজন অর্থাৎ বর্ষাকাল কবে থেকে? মিড মে থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত আন্দামান নিকোবরে মনসুন সিজন দেখা যায়। তো এটা হলো আন্দামান আর নিকোবরের টেম্পারেচার অ্যান্ড মনসুন সিজন। এবার আমরা পরের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব, সেটা হচ্ছে থিক ফরেস্ট অ্যান্ড রিচ মেরিন লাইফ। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে খুব ঘন জঙ্গল এরিয়া এবং রিচ মেরিন লাইফ, অর্থাৎ জলের নিচে যে আমাদের জলজ যে জীবগুলো সেখানকার খুব রিচ মেরিন লাইফ অ্যান্ড থিক ফরেস্ট এখানে দেখা যায়। মেইন রকস আর স্যান্ডস্টোনস, লাইমস্টোনস অ্যান্ড শেল। মেইন রক কি? স্যান্ডস্টোন, লাইমস্টোনস অ্যান্ড শেল। মেইন ক্রপ কি? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু মেইন ক্রপ হচ্ছে রাইস, অর্থাৎ চাল। এছাড়া কোকোনাট অ্যান্ড আর্কিয়ানাট আর দ্য মেইন ক্যাশ ক্রপস, অর্থাৎ নারকেল আর সুপুরি। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, জিকেতে এটা খুব আসে, অর্থাৎ আন্দামান আর নিকোবরের দুটি মেইন ক্যাশ ক্রপসের নাম কি? সেটা হচ্ছে নারকেল অ্যান্ড সুপারি। ওকে, ওয়ান অফ দ্য লার্জেস্ট রেয়ারেস্ট ক্র্যাবস ইন দ্য ওয়ার্ল্ড, জায়ান্ট রবার ক্র্যাব। এটাও কিন্তু জিকের একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা। ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড রেয়ারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ক্র্যাব, কাঁকড়া,
এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় তার নাম কি? জায়ান্ট রবার ক্র্যাব। ওকে, এবার আমরা চলে যাই দ্য অ্যারাবিয়ান সি আইল্যান্ডে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আইল্যান্ডস অফ বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর অবস্থিত দ্বীপপুঞ্জসমূহ নিয়ে। এবার আমরা চলে যাই অ্যারাবিয়ান সি, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে অ্যারাবিয়ান সির উপর কী কী দ্বীপপুঞ্জ রয়েছে। অ্যারাবিয়ান সির উপর টোটাল আইল্যান্ডস রয়েছে 43টা, অর্থাৎ টোটাল রয়েছে 43টা আইল্যান্ড। ভারতের 43টা আইল্যান্ড রয়েছে অ্যারাবিয়ান সির উপর। মেইন আইল্যান্ড কি? লাক্ষাদ্বীপ। ওকে, শর্টের ডিস্টেন্স ফ্রম দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া কি? 109 কিলোমিটার। আন্দামান আর নিকোবরের শর্টেন ডিস্টেন্স ছিল মেনল্যান্ড থেকে 2000 কিলোমিটার, অ্যান্ড এর আইল্যান্ডের শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 109 কিলোমিটার। বন্ধুরা এটা মাথায় রাখবে, শর্টেস্ট ডিস্টেন্স বলতে কিন্তু আমাদের আইল্যান্ড থেকে ইন্ডিয়ার মেনল্যান্ডের যে দূরত্বটা সেটা বোঝানো হচ্ছে। ওকে, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের দূরত্ব কিন্তু নয়, মেনল্যান্ড থেকে ওই আইল্যান্ডগুলোর দূরত্বটা বোঝানো হচ্ছে। Lakshadweep Islands are separated from Maldives by 8 degree channel. আন্দামান আর নিকোবর ছিল 10 ডিগ্রি, মাইনটলি একটু ফলো করো, অ্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ড সেপারেটেড ফ্রম মালদ্বীপ বাই 8 ডিগ্রি, আর এটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা সেপারেটেড। মিনিকয়, দ্য লার্জেস্ট ওয়েদার অবজারভেটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশের লার্জেস্ট ওয়েদার অবজারভেটরি কোথায় অবস্থিত? এই আইল্যান্ডেরই অন্তর্গত মিনিকয়তে। ওকে, এটাও কিন্তু মাথায় রাখবে। এখানকার লোকেদের মেইন অকুপেশনস হচ্ছে ফিশিং, খুব স্বাভাবিক, যেহেতু আইল্যান্ড, এখানকার মেইন চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে জল, তাই এখানকার লোকেদের, এখানকার অধিবাসীদের মেইন অকুপেশন হচ্ছে ফিশিং। মেজর ক্রপ ইজ কোকোনাট। আন্দামান আর নিকোবরের মেজর ক্রপ ছিল রাইস, আর এখানকার মেজর ক্রপ হচ্ছে কোকোনাট। তো এই গেল দ্য অ্যারাবিয়ান সির ওপর অবস্থিত আইল্যান্ডস। এবার আমরা লাস্ট ডিভিশনসটায় চলে যাই, সেটা হচ্ছে অফশোর আইল্যান্ডস। অফশোর আইল্যান্ডস মানে, অফশোর আইল্যান্ডস মানেটা তোমরা অনেকেই জানো না, বলে দিই আমি। অফশোর আইল্যান্ডস মানে হচ্ছে সমুদ্রের ঠিক উপকূলবর্তী তীরের কাছাকাছি যে আইল্যান্ডসগুলো অবস্থিত, সেগুলোকে আমরা বলছি অফশোর আইল্যান্ডস। কয়েকটি নাম শুধু জেনে রাখো: দিউ, ভাইদানোরা, এলিফ্যান্টা, কারাঞ্জা, ভাটকল, আলিয়া বেট, পিজন কক অ্যান্ড পাম্বান এক্সেট্রা। তো আরেকবার আমি নামগুলো একটু বলে দিই অফশোর আইল্যান্ডসে: দিউ, ভাইদানোরা, এলিফ্যান্টা, কারাঞ্জা, ভাটকল, আলিয়া বেট, পিজন কক, পাম্বান এক্সেট্রা। তো এই গেল আমাদের আইল্যান্ডস অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, টোটাল যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া একদম প্রথম দিন থেকে আমি তোমাদের পড়িয়ে আসছি, এটা ছিল লাস্ট ভাগটা, যেটার মধ্যে আমি তোমাদের আজকে আলোচনা করলাম দ্য পেনিনসুলার ইন্ডিয়া নিয়ে, দ্য ডিভিশনস নিয়ে, আইল্যান্ডস নিয়ে, অ্যান্ড দ্য কোস্টাল প্লেনস নিয়ে। আশা করি এত বড় চ্যাপ্টারটা আমি যে তোমাদের পার্ট বাই পার্ট বোঝালাম তোমরা সবাই বুঝতে পেরেছো এবং নোট ডাউন করেছো। একটু ভালো করে এই ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা তোমরা পড়বে, এবং পরের দিন আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পড়তে থাকো, ভালো থাকো।